নমস্কার বন্ধুরা, বঙ্গচিতাস ইউটিউব চ্যানেলের আরো একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এর আগের মায়াপুরের ভিডিওতে আপনারা অনেকটাই ভালোবাসা দিয়েছেন, তাই নিয়ে চলে এসেছি মায়াপুরের আরো একটি ব্লগ নিয়ে। দিনটা ছিল মায়াপুরে কাটানোর শেষ দিন। সকালবেলায় দুজনে মিলে ফ্রেশ হয়ে ঠাকুর মন্দিরে দর্শন করে সোজা বেরিয়ে পড়লাম এখানে যেই যেই ভবনগুলো রয়েছে সেই ভবনগুলো ভালোভাবে ঘুরে দেখার জন্য। আর এই প্রত্যেকটি ভবনের বিস্তারিত ডিটেলস যদি আপনারা জানতে চান তাহলে আমি বঙ্গাল অর্চিতাস ইউটিউব চ্যানেলের লিংক নিচে দিয়ে দেবো, সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন। যেহেতু সকালবেলায় আমাদের ঘর ছাড়তে হবে তাই ব্রেকফাস্ট সেরে নিয়ে সোজাসুজি বেরিয়ে পড়লাম বাইরে মার্কেটে ঘুরবো বলে। আগের দিন মার্কেটে তেমন ভাবে ঘোরা হয়নি, তাই জন্য আজকে বেশ কিছু জিনিস কেনারও রয়েছে, তো সেই জন্য মার্কেটে বেরিয়ে পড়েছি। আর এইদিকে মার্কেটে বেরোনোর সময় এইদিকে বাইরে অসংখ্য মহিলা রয়েছে যারা আপনাদের কপালে তিলক কেটে দেবে। মার্কেট করার পর সোজা আমরা চলে এসেছি মন্দিরের মেন গেট দিয়ে। আর এইদিকে অখণ্ড হরিনাম সংকীর্তনের জায়গায় একদিকে যেমন কীর্তন হচ্ছে তেমনি সঙ্গে সঙ্গে ভোগ প্রসাদও বিতরণ চলছিল। আর সকালবেলায় যেহেতু আমরা কোনোদিনই এই গেটের সামনে আসিনি আর এখানকার প্রাকৃতিক পরিবেশটা দেখা হয়নি, তাই জন্য আজকেই সকালবেলায় আমরা এখানে চলে এসেছি। 9:30 থেকে 10টার মধ্যে যেহেতু আমাদের ঘর ছাড়তে হবে তাই সময় এক ফোঁটাও আমরা নষ্ট করিনি। মন্দিরের মেন গেট দিয়ে ঢোকার সময় পাশাপাশি অনেকগুলি ভবনের প্রসাদ কক্ষের জন্য একটা করে কাউন্টার রয়েছে, সেখান থেকে আপনারা প্রসাদের কুপন কেটে নিতে পারেন। আমরা যেহেতু গদা ভবন আর গীতা ভবনে খেয়েছিলাম তাই জন্য আমরা একদিন শুধু এখানে এসেছিলাম, বাকিগুলো দিন আমরা গদা ভবনের নিচ থেকে কুপন সংগ্রহ করে নিয়েছি। ঝটপট করে রুমে এসে বেশ কিছু জামা কাপড় রোদে যেহেতু শুকোতে দিয়েছিলাম তাই সেই সমস্ত জামা কাপড় ব্যাগে ঢুকিয়ে প্যাকেজিং করে নিয়ে আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর এই রুমটার প্রতি এতটাই মায়া পড়ে গিয়েছিল, রুমটা এতটাই ভালো লেগেছিল, যার জন্য এই রুম থেকে আমার বেরোতে তো ইচ্ছেই করছিল না, কিন্তু কি করব, বাড়িতে তো ফিরতেই হবে। ফেরার পালা যখন শুরু হয়েছে তাহলে তো আর এখানে বেশিক্ষণ থাকাও যাবে না, কারণ পরে আরেকজনের যেহেতু রুম বুকিং রয়েছে, তো তারাও যেহেতু এসে ওয়েট করছে তাই জন্য আমাদেরকেও রুম ছেড়ে দিতে হয়েছে। আমরা হাফ বেলার জন্য আরেকটি রুম চেয়েছিলাম, তো যেহেতু প্রত্যেকটি রুমই বুকিং ছিল আগে থেকে তাই জন্য হাফ বেলার জন্য আমরা রুম পাইনি। চাবি যেহেতু ওনাদের হাতে হ্যান্ড ওভার করতে হবে তাই বরমশাই এদিকে দরজায় তালাও দিয়ে দিচ্ছে। আর সেদিনকের ওয়েদারটা এতটাই বাজে ছিল, মানে বলার মতো নয়, অসহ্য গরম লাগছিল। তখন মনে হচ্ছিল আরেকটি দিন যদি আমরা এখানে স্টে করে যেতে পারতাম তাহলে খুব ভালো হতো। অবশেষে গদা ভবনকে বিদায় জানিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। ফেরার সময় মনে হচ্ছিল দিনগুলো বেশ ভালোই কাটছিল, আবার সেই বাড়িতে গিয়ে একঘেয়েমি জীবনযাত্রা শুরু। গদা ভবনের পাশ থেকে যে রাস্তাটা বেরোচ্ছে নামহট্ট বিল্ডিং এর দিকে, সেই রাস্তা ধরে সোজা এলেই কিন্তু রাস্তার ওপরে পেয়ে যাবেন টোটো, অটো। আমরা যেহেতু 4জন ছিলাম তাই আমরা একটা অটো রিজার্ভও করে নিয়েছি। মাথা পিছু 15 থেকে 20 টাকার পড়েছিল, আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই। এর আগে যখন মায়াপুরে এসেছিলাম এত গেস্ট হাউস, দোকান, বাড়ি কোনোটাই ছিল না। দিনের পরিবর্তনের সাথে সাথে এখানে বাইরে প্রচুর হোটেলও তৈরি হয়েছে। আর এই রাস্তা দিয়ে যাওয়ার সময় পরপর অনেকগুলি মন্দিরই চোখে পড়লো, আর এই মন্দিরগুলোই মায়াপুরে এলে ভ্রমণস্থান হিসাবে নির্বাচন করা হয়।
এইদিকে টোটো আমাদের নামিয়ে দিয়েছে হোটেল জলঙ্গি, একটা খুব ফেমাস হোটেল এখানকার। এই হোটেলটা যেখানে রয়েছে ঠিক তার সামনেই আমাদের টোটো দাঁড় করিয়েছে। আপনারা চাইলে এখানে বাসে করেও আসতে পারেন। এবার আমরা সোজা চলে যাচ্ছি হুলোর ঘাটের দিকে। মায়াপুর ঘাট থেকে হুলোর ঘাট পর্যন্ত নৌকার ভাড়া পড়েছিল 3 টাকা মাথা পিছু। ঘাটের সামনে যেই আমরা এলাম তখনই সাথে সাথে একটা নৌকো এসে দাঁড়ালো, আর এই নৌকো করেই আমরা পার হব স্বরূপগঞ্জ ঘাটের দিকে। এদিকে গ্রাম্য পরিবেশটা বেশ ভালো লাগছিল, একদিকে যেমন প্রখর তাপ আর একদিকে মেঘলা আকাশ, আর চারিদিকটা সবুজ দেখে তখন মনে হতো ছোটবেলায় আমরা যখন গ্রিটিংস কার্ড গুলো কিনতাম ঠিক এরকম টাইপেরই ছবিগুলো গ্রিটিংস কার্ডের ওপর আঁকা থাকতো। এবার আমরা চলে এসেছি স্বরূপগঞ্জ হুলোর ঘাটে। এখানে টিকিট দেখিয়ে আবার আমরা বাইরে বেরিয়ে পড়লাম। আমরা যেহেতু এই রুটে প্রথমবার এসেছি তাই বুঝতে বেশ অসুবিধা হচ্ছিল, যাই হোক লোককে জিজ্ঞাসা করাতে ওনারা অনেকটাই হেল্প করে দিয়েছেন। তারপর সেখান থেকে মাথা পিছু 30 টাকা দিয়ে আমরা অটোতে উঠে পড়েছি। এবার আমরা যাচ্ছি কৃষ্ণনগরে। প্রথমে আমরা 30 টাকা শুনে বেশ অবাকই হচ্ছিলাম, কারণ 10 টাকা 15 টাকায় আমরা অটোতে সবসময় যেহেতু চলাচল করি, তো সেই ক্ষেত্রে 30 টাকাটা আমাদের কাছে অতিরিক্তই লাগছিল। তবে অটো যখন চলতে শুরু করলো দেখলাম রাস্তার বেশ কিন্তু অনেকখানি, প্রায় 15 কিলোমিটারের রাস্তা। টোটো করে এলে হয়তো অনেকটাই সময় লেগে যেত। এবার সোজাসুজি চলে এলাম আমরা কৃষ্ণনগর সিটি জংশনে। আর সেখান থেকে বরমশাই আমাদের 4টে টিকিটও কেটে নিয়ে এসছে। তবে এখানে এসে আমরা বুঝতে পারছিলাম না যে কোন প্ল্যাটফর্মে ট্রেন আসবে, এক একজন এক এক রকমের কথা বলছিলেন। বয়স্ক মানুষ নিয়ে এলে এই রেল লাইন পারাপার হওয়াটা ভীষণ মুশকিল হয়ে যায়, আর ওভারব্রিজ দিয়েও কিন্তু যাওয়াটা ভীষণ মুশকিল হয়ে যাচ্ছিল তাদের জন্য, কারণ এতগুলো সিঁড়ি পেরিয়ে ওঠা তাদের পক্ষে সম্ভব ছিল না। তারপরে যাই হোক, প্রথমে আমরা তো লালগোলা এক্সপ্রেসে উঠেছিলাম, তো সেখান থেকে বললো যে না, এখানে রিজার্ভেশন কম্পার্টমেন্টটা, রিজার্ভেশনের টিকিট কাটলে তবেই আপনারা কিন্তু এখানে বসার জায়গা পাবেন। তারপরে সেই ট্রেনটাকে আমরা ছেড়ে দিলাম, তারপরে পার হয়ে এলাম অন্য একটি প্ল্যাটফর্মে। স্টেশনে যখন ট্রেন ঢুকছে তখন অঝোরে বৃষ্টি নেমে গিয়েছে, আর মানুষ বৃষ্টির হাত থেকে রেহাই পাওয়ার জন্য একদম ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করে ট্রেনে উঠে পড়েছে। অনেকেই বুঝতে পারছিল না এই ট্রেনটা ঠিক কোন দিকে যাবে। প্রথম দিকে আমরা তো সিট পাচ্ছিলাম না, যাই হোক পরে আমরা 4 জনেই একসাথেই সিট পেয়ে গিয়েছি। ট্রেন তো এদিকে চলতে চলতে সোজা চলে এলো ব্যারাকপুরে। ব্যারাকপুর স্টেশন ছেড়ে সোজাসুজি আমরা চলে এসেছি দমদমে। এইভাবেই আমাদের মায়াপুরের জার্নি শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।